সেটা হচ্ছে যে লম্বা সময় একটা হয় কি যে নেওয়াও যায় না নিলেও কিন্তু হয় একটা, কিন্তু এটা আসলে নেওয়ার জন্য মানে আসলে দরকার ছিল এরকম একটা নেওয়াটা, কারণ অনেক প্রিপারেশনের দরকার। সো এই প্রিপারেশন নিয়ে এতদিনের কস্টিউম, এতদিনের ড্রেস আপ সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে এই সময়টা একদম পারফেক্ট আমরা পাচ্ছি, এবং আমাদের যে লোকেশন, আমাদের সবকিছু মিলে আমরা এখন পর্যন্ত খুবই হ্যাপি। এবং কোরিওগ্রাফার, ক্যামেরাম্যান, সবাই সবকিছু পুরো টিমটাই আসলে একটা মানে অপারেশন জ্যাকপট ইজ জ্যাকপট একটা টিম। মানে বাংলাদেশ, তারপর ইন্ডিয়ান, তারপর বোম্বে থেকে, তামিল থেকে, মানে সাউথ থেকে, মানে অনেক বিশাল বড় একটা কাজ হচ্ছে। এবং এটা মানে মানে আমার কাছে মনে হয় যে যারা হলে গিয়ে ছবি দেখবে, মানে এর মাঝখানে তো আরো অনেক বহুবার এটা নিয়ে কথা বলবো, বাট আমার কাছে মনে হয় যে মানে বলার মতোই একটা গল্প, উপভোগ্য হবে। যেমন 5 মাস ধরে শুটিং করব এবং গল্পও বলবো 6 মাস 7 মাস ধরে। হ্যাঁ, একদম প্রমোশনটা ওরকম হবে। আচ্ছা, তোমার সাথে তোমার কো-আর্টিস্ট যারা আছেন তারাও কিন্তু সমসাময়িক সময়ে সবাই স্টার, এবং মাল্টি স্টার কাস্টিং একটা মুভি হলো অপারেশন জ্যাকপট। তো সেখানে কারা কারা আছে, কাদের সঙ্গে নীরবের দেখা হচ্ছে? এবং সোশ্যাল হ্যান্ডেলে কিন্তু আমরা দেখছি অনেক রিলস যে খুব বড় বড় লোকজন একটা সিনেমায়, এটা ঝামেলা হচ্ছে না নাকি সবাই নিজেদের মতো এনজয় করে কাজ করছে? মানে আমার কাছে মনে হয় যে সবার সাথে তো আগের থেকে পরিচয় বা আগের থেকে কাজের অভিজ্ঞতা না থাকলেও দেখা সাক্ষাৎ সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু সেটা পিকনিক হোক বা কোনো প্রোগ্রামে হোক, কিন্তু এখন যেটা হচ্ছে একসাথে কাজ করতে গিয়ে এবং একসাথে থেকে কাজ করা, একসাথে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং শেয়ার করা, কাজের অভিজ্ঞতা শেয়ার করা, প্লাস পরবর্তী প্ল্যানিং গুলো কি করছি না করছি, আগের দিন মানে যে কাজটা করেছিলাম সেই কাজটা কোনো কিছু ভুল ছিল কিনা, হ্যাঁ মানে ভুল ছিল কিনা। বাট দেখা যায় একটা জিনিস আমার কাছে ভুল মনে হলো, তখন আমি এবার ইমনকে জিজ্ঞেস করলাম, ইমন বললো যে না, ইমন যেহেতু আমার ফ্রেন্ড, ইমন হয়তো আমাকে ভালোই বলবে। আমি এবার আরেকজনকে জিজ্ঞেস করলাম, দেখি ও কি বলে। হ্যাঁ, সো ওরকম করতে করতে অনেকজন আছে, এবং সেই ক্ষেত্রে ইমন আছে আমাদের সাথে রোশন আছে, অনন্ত ভাই আছে, জয়, সঞ্জু জন, আমান, শিপন মিত্র। সো আমরা এই 8 জন মিলে এই অপারেশন জ্যাকপটের সাথে আছি, এবং এছাড়াও আরো অনেক হিউজ কাস্টিং এর ছবি, এবং সেটা নাটক, সিনেমা সব জায়গা থেকে ভরে গেছে। এবং আমরা আউটডোর শুটিং করতে গিয়ে দেখি এক একদিন এক একজন আসছে, নতুন মানে আমাদের শাহেদ শরীফ ভাই, তারপরে বলবো অবশ্যই ইস্তিয়াক রোমেল ভাই। হঠাৎ করে সেদিন দেখে সকালবেলা ঘুম থেকে উঠে, আরে রোমেল ভাই আপনি, তারপর শাহেদ ভাই আপনি, তারপর আমাদের সেই আমার খুব পছন্দের এবং এক সময়কার মানে ওয়ান অফ দ্য বেস্ট আইকন ছিল, মডেলিং এর আইকন পল্লব ভাই। সো পল্লব ভাই আছেন এখানে। সো আমার কাছে মনে হয় যে মানে এটা খুব এনজয় করার মতো একটা কাজ হচ্ছে। সব সময়কার আইকনরা আছে এক কথায় বলতে গেলে, এখনকার নিউ জেনারেশনের আইকনরাও আছে তোমাদের মতো যারা আছে। অলরাইট, ভ্যালেন্টাইন ডেতে আসি। তো ভাবিকে আসলে ভ্যালেন্টাইনে কি গিফট করলে? এবার আসলে কোনো কিছু করা হয়নি, কারণ এই যে শুটিং, পয়লা ফাল্গুন, ভ্যালেন্টাইন ডে, তারপর আবার যেহেতু হিন্দুদের অনেক বড় একটা পুজোও ছিল, সো দুটো উৎসব সবার জন্য, আর একটা উৎসব হিন্দুদের জন্য, হিন্দু ধর্মাবলম্বী যারা ছিল তাদের জন্য। সো সবাই আমার কাছে মনে হয় যে এনজয় করেছে, বাট আমাদের এনজয়টা আসলে শুটিং নিয়েই ছিল। আচ্ছা, তাহলে যেহেতু বলা হয় নাই, আজকে বলে দাও রিদিকে যে না, এটা এখন ব্যাকডেটেড হয়ে যাবে, এটা ব্যাকডেটেড হয়ে যাবে, আর এটা এখন বললে আরো করবে, চেতে যাবে। আচ্ছা, স্পয়লার না দিয়ে জানতে চাই তোমার ছায়াবৃক্ষ সিনেমার গল্পটা, যারা আসলে ছবিটি সম্পর্কে কম জানেন বা জানেনই না, অনেকেই আছেন। ছায়াবৃক্ষর আসলে প্রথমত এটার উৎপত্তিটা বন্ধন বিশ্বাসের, এবং এটার গল্পটা লিখেছে তানভীর আহমেদ সিডনি ভাই। উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অনেক ভালো একজন বড় রাইটার এবং সবার পছন্দের। এবং এই গল্পটাই আমাদের যে ডিরেক্টর বন্ধন বিশ্বাস, সে বেশ কিছু জায়গায় মঞ্চায়িত করেছে, এবং এখান থেকে হয়তো কোনো ছোটখাটো বা কোন ক্যারেক্টার আমি জানি না, সেই ক্যারেক্টারটা সে প্লে করেছিল, এবং হয়তো তার মধ্যে হঠাৎ করে তখন মনে হয়েছিল যে আমি এই ছবিটা যদি কখনো ছবি বানাই তখন আমি সিনেমা বানাবো। ঠিক ওই জায়গা থেকে হয়তো তানভীর ভাইয়ের সাথে কথা বলে এটা অনুদানের জন্য জমা দিয়েছিল, এবং দেওয়ার পরে যখন অনুদানটা পাওয়ার পরে আবার আমার সাথে বন্ধনের অনেক ভালো সম্পর্ক, কারণ হচ্ছে আমি আর বন্ধন মানে একই জেলার লোক, এবং আমার দাদাবাড়ি নানাবাড়ি, বন্ধনের নানাবাড়ি দাদাবাড়ি একই জায়গায়, সেটা রাজবাড়িতে। সো ওই জায়গা থেকে বন্ধনের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তার সাথে তো প্রথম কাজ, এবং তারও এটা প্রথম একটা ছবি ছিল। মানে হয় না, এই যে তার যে কাজের এই মঞ্চের সাথে জড়িত, এবং সেই কাজ নিয়ে অনেক প্ল্যানিং গুলো শুনছিলাম, কারণ আমরা তো অনুদানের ছবি মানেই তো অনেক মনে হয় যে অনেক মানে অল্প বাজেট
ঠিকঠাক মতো খরচ করবে কিনা, জায়গাটা কতটুকু, গল্পের প্লটটা কতটুকু। বাট যখন এটা চা বাগানের শ্রমিকদের গল্প, তার মানেই কিন্তু একটা মানে বিশাল বড় একটা স্কাই, বিশাল বড় একটা বাগান, মানে এটাই প্রথম মাথায় আসে। সো সেই জায়গা থেকে আমার কাছে আমি মানে এটা চোখ বন্ধ করে বন্ধনের কারণে, তারপরে প্লটটার কারণে, তারপর অনুদানের ছবি, মানে হয় না বাজেটটা যে যদি কোনো সীমিত বাজেট থাকে তাও কিন্তু সবাই করতে চায়, কারণ হচ্ছে যে অনুদানের ছবির প্রতি একটা ইমোশন জড়িত। কারণ মানে আমার দেশের জন্য করা এক কথায়। দেশের চেয়ে বড় কথা হচ্ছে আমার মনে হয় যে বাংলাদেশ ছাড়া, মানে হয়তো আমার ইনফরমেশন ভুল, বাংলাদেশ ছাড়া কোনো দেশের কোনো চলচ্চিত্রের জন্য সরকার অনুদান দেয় কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। সো অবশ্যই সরকারকে এই জন্য থ্যাঙ্কস, এবং মাননীয় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাকে অবশ্যই বলবো। এবং এটার জন্য যে আমরা যে পরিমাণ মানে আমরা লাভবান হচ্ছি, সো এটা মানে আনবিলিভেবল। এবং সেই জায়গা থেকে সেই ছবিটা শুনলে একটা ইমোশনের জায়গায় কাজ করে যে আমাদের একটা ছবি হচ্ছে। সো সেই ক্ষেত্রে তখন দেখা যায় আমাদের নিজেদের রেমুনারেশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তখন আমরা নিজেদের জায়গা ছাড় দিয়ে আমরা টাকা কাজটা পয়সার করি। কথা যেহেতু আসলে তুমি বাজেটের কথায়, সরকারি অনুদান পেয়েছে তোমার এই ছবিটি 50 লক্ষ টাকা, 60, কিন্তু আমরা শুনেছি খরচ হয়েছে 70 এবং তার থেকেও বেশি প্রমোশনেও আসলে মানে বেড়েছে খরচটা, এবং আরো বাড়বে। কারণ হচ্ছে যখন মানে এটা হয় না হলে ছবি রিলিজ করতে গেলেও কিন্তু অনেক টাকা পয়সার ব্যাপার আছে, তারপরে এখানে আরো অনেক সাপোর্টও আছে। যেই সাপোর্ট প্রচারণায় প্রমোশনে স্পেশাল কি করেছো যে বাজেট বাড়লো? না মানে বাজেটটা কিন্তু আগেই বাড়া, কারণটা হচ্ছে যে অবশ্যই বলবো যে আমরা যেখানে গিয়ে শুটিং করে থাকা, একটা শুটিং এর ইনডোরে 10 দিন শুটিং করতে যে টাকা কস্টিং যায়, সেম গল্পটাই বা সেম যে 10 দিন আউটডোরে শুটিং হয়, এটা 2 থেকে 3 গুণ শুটিং বেশি খরচ হয়। সো এত মানুষ নিয়ে শুটিং করা খুবই টাফ। তারপরে হচ্ছে যে আমাদের শুটিং এর ডিউরেশনও কম থাকে, সান টু সান শুটিং করা, মাঝখানে একটা লাঞ্চ ব্রেক, আর আমরা সকালবেলা একবার নাস্তা খাই, তারপরে হচ্ছে আমরা প্রচুর বিকেল মানে 11টার সময় একবার খাই, তারপরে দুপুরবেলা একবার লাঞ্চ করি, বিকেল বেলা একবার খাই। তার মানে যারা ভাবছেন যে নায়ক নায়িকারা খায় না, না মানে লিসেন টু হিম, প্রোডাকশন থেকে এত বেশি খাওয়া দেয়া হয়। সো এই অল্প সময়ের মধ্যে 4 বার খাচ্ছি, একবার বড় একটা ব্রেক লাঞ্চের, তারপরে কস্টিউম চেঞ্জ, এত বড় লোকেশন, সো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে এটা টাফ। আর আমরা যেখানে শুটিং করেছিলাম সেখান থেকে মানে আমাদের হোটেলে থাকার দূরত্বটা অনেক ছিল, কারণ যেহেতু কোদালা চা বাগানে শুটিং করেছিলাম, সেই কোদালা চা বাগানের দূরত্বটা অনেক ছিল, কারণ একদম কাছাকাছি যেখানে থাকার কথা ছিল ওইখানে আসলে থাকার মতো জায়গা না, কারণ অনেক ঠান্ডায় গিয়েছিলাম, সেখানে মানে পানি টানি ঝামেলা ছিল। সো একটু দূরে এভরিডে দেখা যায় 35-40 মিনিটস আগে বের হতে হতো, আবার ওখান থেকে বের হয়ে রাতের বেলা শুটিং করার অত স্কোপ ছিল না। সো সবকিছু মিলে বাজেটটা আমার মনে হয় বেড়েছে। ওকে, এই ছবিতে আরো একটা ব্যাপার আছে, আরো একটা ব্যাপার হচ্ছে যে শুধু এটা না, যেমন এটা দেখলে সবাই বুঝবে যে অনুদানের ছবিতে এত কাস্টিং, এটাও কিন্তু খুব টাফ। যেমন আমি, অপু বিশ্বাস, শতাব্দী ভাই, তারপর আমাদের ডন ভাই, তারপরে সুমিত আছে, তারপরে নওশাবা আছে, এলিনা শাম্মী আছে, আমাদের ইকবাল ভাই আছে, তারপরে জাহিদ আছে, মানে হিউজ মাল্টিকাস্টেড একটা ছবি। আচ্ছা, ঢালিউড কুইনের কথা যেহেতু বললে অপু বিশ্বাস, তার কথাই আসতে যাচ্ছিলাম যে 15 বছর পর আপনি আবার তার সাথে জুটি বেঁধেছেন, হ্যাঁ, এবং 15 বছর আগের সেই অপু বিশ্বাস এবং নীরব জুটি এবং 15 বছর পরের সেই অপু বিশ্বাস নীরব জুটির পার্থক্য কোথায় দেখো তুমি? না মানে আমার কাছে কোনো পার্থক্য মনে হয় না, কারণ ওইটা তখন মানে শুটিং এর পার্থক্য ছিল, কারণ হচ্ছে যে আমার প্রথম ছবি ছিল এবং আমার প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো ছিল এবং প্রথম দিনের প্রথম শুটিং ছিল, তখন মানে ওই সময় তো অপু বিশ্বাস তখন তো সুপারস্টার, এখনো সুপারস্টার, ওই সময়কার জন্য তোমার জন্য সুপারস্টার ছিলেন। আমি তো তখন একদম প্রথম দিন আমার জীবনের প্রথম সিনেমা শুটিং ক্যামেরার সামনে, এবং আমার ডিরেক্টর শাহিন সুমন ভাই প্রথম মানে লেগ পুল করে এখন অপুদি তোমার? 15 বছর আগে তুমি প্রথম নীরব এরকম করতা, হ্যাঁ মনে আছে কিনা তোমার? না মানে ওই লেগ পুলিংটা ওইভাবে না, কিন্তু বাট নিজের মধ্যেই কিন্তু মনে হয় যে আসলে এটা একটা মানে সিরিয়াস একটা ইস্যু ছিল। কারণ আমার মনে আছে যে আমার শাহিন ভাই, আমার ডিরেক্টর শাহিন সুমন ভাই যখন আমাকে বললো যে তোর এত তারিখ থেকে শুটিং শুরু, এবং প্রথম শুটিং গানের শুটিং, তাও আবার অপু বিশ্বাসের সাথে, সো ওইটা অনেক নার্ভাসনেস কাজ করেছিল, বাট তারপরেও এখন ঠিকঠাক, বাট কোঅপারেশনটা অনেক ভালো ছিল বলে আসলে ভালো কিছু হয়েছিল। ওকে, একটা ব্রেক নিব, ব্রেক থেকে ফেরত এসে আমরা আরো হাড়ির খবর জানবো এই সিনেমার। দর্শক সাথে থাকুন, চলছে তারকালয়ের আজকের আয়োজন, চলবে আরো অনেকটা সময়, কারণ নায়ক নীরব আছেন আমাদের সাথে এবং তার কাছ থেকে আরো অনেক কিছু জানবার বাকি।
ছিলাম আছি এবং যারা যারা আমাদেরকে টেলিভিশনে দেখছেন তারা তো জানেনই আজকে তারকালের অতিথি কে, এবং যারা আমাদেরকে সোশ্যাল হ্যান্ডেলে দেখছেন তারা কিন্তু বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেন, কারণ নীরব ইজ অন হাউস। ওকে, আমার কাছে একটা কুইক কুইজ আছে এবং তারকালের সব থেকে মজাদার সেগমেন্ট এটা। আমি জানি না তুমি আগে খেলেছো কিনা, বাট যারা আসলে খেলেন, আবার খেলবো কারণ খেলতে Okay. পছন্দ করি। নায়ক নীরব খেলতে পছন্দ করেন। ওকে, এবং যারা আসলে কুইক কুইজটা খেলেছেন এখন পর্যন্ত সবাই একটু একটু ভীত সন্ত্রস্ত থাকে, Ready. কারণ শর্ট অ্যান্ড অনেস্ট অ্যান্সার দিতে হয়। এবং ইন্টারেস্টিং পার্ট হলো যদি খুব ভালো অ্যান্সার দাও তাহলে তারকালার পক্ষ থেকে তোমার জন্য কিছুই নাই। চলো, প্রথম প্রশ্ন। নায়করা তো সবার ক্রাশ হয়, তুমিও অনেক অনেক নারীর ক্রাশ, তোমার প্রথম ক্রাশ কে ছিল? উর্মিলা। উর্মিলা। স্বপ্নের নায়িকা কে? কারিনা কাপুর। আবার এখন অনেক চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। ও, নতুন নতুন কিয়ারা যারা আদভানি। আসছে। ওকে, তারপরে দিশা পাটানি। না, আচ্ছা, দিশা না, পাটানি দিশা না। দিশা না। কিয়ারা আদভানি। কেন, কিউট তাই? হ্যাঁ, আচ্ছা, হট লাগবে না কিউট না লাগবে? কিউট লাগবে। ওকে। হট লাগতো মনে হয় ছোটবেলায় যখন বুঝতাম না, তখন উর্মিলাকে ভালো লাগতো। আচ্ছা, কোন ছবি করার পর নিজেকে হিরো ভাবা শুরু করলে? না মানে হিরো ভাবা শুরু করি না, বাট আমার নিজের মধ্যে ভালো লাগা শুরু করেছিল যে একটা ছবি করার পরে হয় না যে একটা স্যাটিসফ্যাকশন মানে কাজ করে। হিরোইটিক একটা ভাব কবে আসছে সেটা, যে আমি আম দ্য হিরো? না, এইরকম হিরোইটিক ভাব এসেছিল বাংলা লিঙ্কের অ্যাডের সময়। সো ওইটা সবাই তখন চিনে, তখন হ্যাঁ, মানে বিলবোর্ডে তখন ছবি। মানে বিলবোর্ড টিলবোর্ড না, তখন ওরা আমাকে যেভাবে মানে রিসিভ করতো ওকে, বা বাংলা লিঙ্কের মডেল হিসেবে যেভাবে রিসিভ করতো, ওই রিসিভটা একটা মানে অন্যরকম ইউনিক ছিল। ইউনিক ছিল। ওকে, জীবনে নায়ক না হলে কি হওয়ার স্বপ্ন দেখেছিলে? এটা অনেক ফ্ল্যাকচুয়েট করছে অনেক সময়। আচ্ছা, এক এক সময় এক একটা। ওকে, কিন্তু নায়ক হওয়ার স্বপ্ন কি কখনো দেখেছিলে কিনা? না, স্বপ্ন ছিল না, সেটা ফান করে বলতাম আর কি। আচ্ছা, নায়কদের মনে অনেক স্বপ্ন থাকে, তোমারও অনেক স্বপ্ন আছে নিশ্চয়ই। যদি বলি কোনো নায়িকার সঙ্গে তোমাকে ডেটে যাওয়ার সুযোগ দেওয়া হবে, তাহলে কোন নায়িকার সাথে যাবে? ডেটে যাওয়া কিয়ারা আদভানি। সিদ্ধার্থ, শোনো, লিসেন টু হিম। ওকে, লং ড্রাইভে যাবে কাকে নিয়ে? নায়িকা নায়িকা একই তো হবে মানে ওকে নেই, ডেট থেকে ডিরেক্ট লং মানে একসাথে করে ফেলবো সব, লং ড্রাইভ গিয়ে। আচ্ছা, পরের কোশ্চেনটা তাহলে আমি করি। হ্যাঁ, হ্যাঁ, কিসিং সিন কার সাথে করতে চাও বলো? একবারই হবে মানে একবারেই? মানে সময় নষ্ট করা যাবে না, একজনের সাথে হবে, সময় নষ্ট করা যাবে না। কমিটেড হিরো। আচ্ছা, নীরব একাডেমিক কোনো পরীক্ষায় ফেল করেছে? হ্যাঁ, অনেকবার? না একবার ফেল করেছিলাম একবার? একদম মানে মানে 25 এর যে হতো না, মান্থলি এক্সাম হতো, হ্যাঁ, 25 এ 0 পেয়েছিলাম, পরে মানে জিত করে 75 পাইছি। কোন সাবজেক্টে সেটা? ম্যাথ। ও মাই গুডনেস। নিজের তিনটি ভালো গুণ বলো। অনেক সময় লেগে যাবে, তিনটা বলা যাবে না। তিনটা, মানে যে তিনটা মনে আসে সে তিনটা বলো। ডেডিকেটেড, তারপরে হার্ড ওয়ার্কিং। হার্ড ওয়ার্কিং না, মানে আমি যে কাজটা করি হ্যাঁ। সেই কাজটা একদম 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতে হ্যাঁ। চাই, কারণ কোনো জিনিস বুঝে না বুঝে করতে চাই না, যেটা করব সেটা বুঝে করব, যেটা জেনে করব। জেনে করব। আর তুমি ফ্যামিলি ওরিয়েন্টেড অনেক হ্যাঁ মানে আমি হতে ফার্স্ট পারে কি? মানে না, আমি তো আমার মাথায় তো অনেকগুলো আসছে, আমি কোনটা বলবো সেটা চিন্তা Okay, করছিলাম। আমি বলে দিলাম যে তিনটা মনে হয়েছে আমি বলে দিলাম। আচ্ছা, এবার তিনটা বদ অভ্যাস বলো। আমি শিওর রিদি ভালো বলতে পারবে। না, বলতে পারবেই। আর এছাড়া আমি নিজে যেটা বলবো, আমার অনেক হুট করে একটা মানুষকে দুই রকম চেহারা দেখলে খুব রাগ রাগ হয়। এটা তো বদ অভ্যাস না, এটা তো ঠিকঠাক আছে। না, মানে ওইটা রিয়াকশনটাও খারাপ হয়। আচ্ছা, ইনস্ট্যান্ট। হ্যাঁ, ইনস্ট্যান্ট হয় না, হয়তো হয় না যে মানুষ, একটা কথা আছে না, তাকে হাতে মারতে হয় না, ভাতে মারতে হয়। ওকে, সেকেন্ড। আমার একটা বদ অভ্যাস ছিল, আমাকে আমাদের নায়করাজ রাজ্জাক স্যার আমাকে ওই বদ অভ্যাসটা চেঞ্জ করে দিয়েছেন। সেটা হচ্ছে আমি ওনার মানে আমার সৌভাগ্য হয়েছিল ওনার ডিরেকশনে একটা ছবি করা। সো ওইটা হচ্ছে যে কথা বলার সময় মনে হয় কি জানি একটা করতাম। আচ্ছা, তখন উনি এটা আমাকে বলছে যে তুমি এদিকে আসো, মনিটরে দেখো কেমন কি লাগে? করছো, হ্যাঁ এই শটটা দেখাও, বলছে এটাতেও এরকম, বলছে এটাতেও এরকম, এরকম করে পরে ওইটা সে চেঞ্জ করে দিচ্ছে। পরে আমি দেখলাম যে আরে এটা তো মানে আর কেউ কিন্তু কখনো দেখেনি, মানে এর আগেও আমি এতগুলো বিজ্ঞাপন করলাম, তখন নাটকও করেছিলাম, তারপর কেউ এটা ধরিয়ে দেন। হ্যাঁ। আচ্ছা, 3 নাম্বার। 3 নাম্বার বদ অভ্যাস, তুমি লাস্টে তুমি বলো, তখন এর আগে পরিবারকে সময় দেই না যখন যারা যায়। আরে বাবা, সুন্দর, খুব খুশি হবে আমার পরিবার। তোমার অনুষ্ঠান বেশি বেশি আমি দেখবে। স্ট্যাটাস দেখি তো মাঝে মধ্যে। তোমার অনুষ্ঠান বেশি বেশি দেখবে। ওকে,
পর্দায় কোন নায়ককে দেখে প্রথম তার মতো হতে চেয়েছিলে? সালমান শাহ। ওকে, এবং কেউ কি বলে যে অমুক নায়কের সাথে তোমার মিল আছে? সেটা দেশে বিদেশে যেখানে হোক, কারণ তুমি তো ইন্টারন্যাশনালি কাজ করেছো অনেক। আমি মাঝখানে চুল বড় রাখছিলাম, আমাকে বলছে শাহরুখ খানের মতো, পাঠানের মতো চুল রাখছিলাম, এটা খুশি আচ্ছা। করার জন্য, বাট আমি খুশি হয়েছি আর কি। ওকে, নায়িকাদের নাম বলবো? কারণ আমার ভালো, হ্যাঁ বলো বলো বলো। না বলছি যে মানে আমার তখন ভালো লেগেছিল, কারণ হচ্ছে যে আমার মানে শাহরুখ খানের ফ্যান, যেহেতু শাহরুখ খানের জন্মদিন 2 তারিখ, আমার জন্মদিন 2 তারিখ, এটা মনে করেও ভালো লাগে, অন্যরকম একটা অনুভূতি লাগে। আর যখন কেউ বলে ভাই আপনাকে তো শাহরুখের মতো লাগতেছে, তখন তো কি মনে হয়? ওই তো কুৎকার মার যাও। আচ্ছা, এবার নায়িকাদের নাম বলবো, তুমি একটা করে বিশেষণ দিবে। পপি। অনেকদিন দেখি না। এটা কি বিশেষণ? ও এটা বিশেষণ না, অনেকদিন দেখি না, কি বিশেষণ? আমাকে দেখলে কি মনে হয়? সুন্দরী, গ্ল্যামার গার্ল, মানে আমাকে ওই না, এরকম এরকম মানে বুঝছি। হ্যাঁ, পপি। খুব চুপচাপ। অপু বিশ্বাস। অনেক চটপটে। বাহ। পূর্ণিমা। এবার অপু বিশ্বাসকে চটপটে বলছো, পূর্ণিমাকে কি বলবো? না, পূর্ণিমা অনেক সিরিয়াস। ওকে, পরিমণি। আমার সাথে ওইভাবে করে খুব বেশি না ইন্টারাকশন আছে, বাট বিশেষ কাজ হয় নাই, প্লাস বিজ্ঞাপনও হয় নাই, কখনো হয় নাই, বাট মানে দু একবার কথা হয়েছে, দেখা হয়েছে, বাট মানে সুন্দর, অনেক সুন্দর। ওকে, মাহিয়া মাহি। ওর সাথেও সেম, আমার একটা মাত্র বিজ্ঞাপন হয়েছে, মাহিয়া মাহির সাথেও কাজ মাত্র একটা বিজ্ঞাপন করেছিলাম, আর কাজ ওইভাবে হয় নাই। ওকে, বুবলি। আমার সাথে বুবলি কি বলবো, তোমার নায়িকা। হ্যাঁ মানে না মানে এটা তো বিশেষণ না। বুবলি অনেক সিরিয়াস কাজের ব্যাপারে, আচ্ছা। এবং খুব পাঞ্চুয়াল, এই তো। বিদ্যা সিনহা মিম। খুব হাসি খুশি। ওকে, সোহানা সাবা। সোহানা সাবা হুট করে এত সিরিয়াস হয়ে যায়, ওকে, হ্যাঁ মানে কথা বলতে বলতে হুট করে কিন্তু অনেক সিরিয়াস হয়ে যায়, মানে মজা করতে করতে হঠাৎ করে সিরিয়াসলি নিয়ে নিচ্ছে, ও খুব সিরিয়াস হয়ে যায়। মিথিলা। মিথিলা তোর দোস্ত। ওকে, এবার নায়কদের নাম বলবো, সেম বিশেষণ দিতে হবে। শাকিব খান। সুপারস্টার। শুভ। দোস্ত। দোস্ত। সিয়াম। ব্যারিস্টার। ওকে, বাপ্পি চৌধুরী। কি বলবো, হিরো। আচ্ছা তাই বললাম। ওকে, অনন্ত জলিল। অনন্ত ভাই ভালো মানুষ। ওকে, ইমন। ইমনও খুব ভালো, আমার খুব ফ্রেন্ডলি আমরা, এবং আমাদের ইমনের সাথে অনেক গল্পের শেয়ারিং তো হয়, তো সো অনেক কিছু আমরা দুজন একজন একজনকে বলি, এবং এখনো আমার মতো অনেকেই ভুল করে নীরব ইমন হ্যাঁ এরকম করে। শুটিংও হয়। হ্যাঁ, ওইটাই। ওকে, জায়েদ খান। জায়েদ ভাইও ভালো, এবং মানে নেতা আর কি। ওকে, সংগঠক। হ্যাঁ। ওকে, এবার যার নাম বলবো তার নামে সুন্দর করে একটা বিশেষণ দিবা, কারণ সে আমাদের বিজয় টিভির অনেক ফেভারিট। সেগুলো নীরব। ঠিক আছে, ছেলেটা ওই যে মানে মডেল, হোস্ট আর নায়ক। আমার বিশেষণ চুরি করা যাবে না। ওইটাই। আচ্ছা, ধরো তোমার পছন্দের কোন একটা ছবি রিমেক বানানো হবে, তোমার পছন্দের একটা ছবি, আচ্ছা, আমার সেটা হতে পছন্দের, পারে ইন্ডিয়ান, হতে পারে হলিউড, বলিউড, যেখানেই হোক। সো সেখানে অভিনয় করার সুযোগ তোমাকে দেওয়া হলো, কোন ছবিটা রিমেক তুমি বানাতে চাও বা করতে চাও, নিজে করতে চাও অভিনয়? শাহরুখ খানেরও হতে পারে, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। এটা অনেক টাফ, মানে আমার কাছে মনে হয় যে দেবদাস হওয়া উচিত। ওরে মানে এটা- বাবা, মানে একটা এত ইমোশন কোথায় ছিল নীরবের? আরে এটা ইমোশন না, মানে এটা দেখার মতো একটা ছবি, বা আচ্ছা, একটা ওইটা হয় না যে- রিমেক হলে তুমি দেবদাস চরিত্রে অভিনয় করবে। হ্যাঁ মানে দেবদাস। ডিরেক্টরস হতেই পারে, ইউ নেভার নো। ওকে, আলাদিনের দৈত্য তোমাকে 3টা ইচ্ছা পূরণ করবে, কোন 3টা ইচ্ছা তুমি পূরণ করতে চাও তার মাধ্যমে? উইশ করো, 3 উইশেস। নীরবকে 3টা করে বললে নীরব ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ মানে মাথা কাজ করতেছে। আরে 4টা বলো, যে আমি একটা বাড়িয়ে দিলাম। সবচেয়ে প্রথম যেটা বলবো যে আসলে মানে ভালো থাকা, এটা হচ্ছে প্রথম একটা হওয়া উচিত, যে ভালো থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে কাজের জায়গা তো অনেক ইচ্ছা থাকেই, সো সেটাকেও ফুলফিল করতে চাই। তারপরে আর হয় না যে একটা পুরা মানে ফ্যামিলি নিয়ে সুন্দর করে একটা জায়গায়
সুখী থাকতে চাই। মানে ওইটা আসলে প্রথম ইয়ের মতো ভালো হ্যাঁ, থাকা, সো ভালো থাকাটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে Okay. মনে হয় যে ভালো থাকলে সবকিছু মানে অনেক সম্ভব। জিনিস ইজি হয়ে যায়। একদম। লাস্ট কোয়েশ্চেন, ইন্ডাস্ট্রি কোন দিকটা তোমাকে কষ্ট দেয় এবং সেটা পরিবর্তন করতে চাও? ইন্ডাস্ট্রি না, ইন্ডাস্ট্রির কষ্ট তো দুই একটা থাকবেই। ইন্ডাস্ট্রির কষ্ট দুই একটা না থাকলে আসলে এখানে স্ট্রাগল করার জায়গা থাকবে না। স্ট্রাগল Okay. করার জায়গা তুমি চাও থাকুক। থাকুক, তাহলে আসলে এটার প্রতি অ্যাট্রাকশনটা থাকবে। হুম। সো এটা থাকুক, এবং আমার কাছে মনে হয় যে পরিবর্তনের জায়গা যেটা হচ্ছে আমাদের সিনেমা কেন্দ্রিক অনেক পরিবর্তন আমাদের দরকার। সেটা হল হোক বা আমাদের প্রজেকশন সিস্টেম হোক, আমাদের বাজেট হোক, আমাদের গল্প অনেক চেঞ্জ এসছে। সো এই সব কিছু মিলে করলে আমার মনে হয় যে অনেক ভালো কিছু করা সম্ভব। অলরাইট, দ্যাট ওয়াজ ইট। আমার কুইজ ডান, এবং তুমি অনেক ভালো করছো, বাট ওই যে গিফট তো নাই, একটা ব্রেক নি তোমার গিফট। দর্শক সাথে থাকুন, চলছে তারকালয় আজকের আয়োজন চলবে আরো অনেকটা সময়, কারণ নীরব আছেন আমাদের সাথে এবং আপনাদের নিয়ে ফিরছি বিরতি। এবং নিশ্চয়ই আপনারা সাথে ছিলেন, কারণ আমাদের সাথে রয়েছেন আপনাদের সবার পছন্দের এবং এই প্রজন্মের জনপ্রিয় একজন হিরো, নীরব, যে আসলে নীরব না। গেল বছর তোমার সিনেমা নিয়ে খুব আলোচনা সমালোচনা হয়েছে, ক্যাসিনো নিয়ে, ঈদের, কারণ ঈদে এতগুলো সিনেমার সাথে টক্কর দিয়ে ক্যাসিনো ভালোই আসলে ব্যবসা সফল হয়েছে। তো এই বছর কি দর্শক নতুন কোনো সিনেমা পাচ্ছে কিনা? সামনেই যেহেতু ছায়াবৃক্ষটা রিলিজ হলো এবং আরো কিছু কাজের প্ল্যানিং মানে চলছে এবং রিলিজের প্ল্যানিং চলছে, যেমন বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার একটা ছবি করছে, সেটা হচ্ছে স্পর্শ, আমি আর ঋতুপর্ণা। ওটারও কাজ শেষ, এখন ওইটার কাজ শেষ করে ডাবিং করব আমরা। তারপর আমি আর বুবলি একটা ছবি করলাম সাইফ চন্দনের কয়লা, সেটার কাজও শেষ, এখন ডাবিং বাকি। শফিকুল আলম নামের একজন ডিরেক্টর, উনি একজন এয়ারফোর্সের উইং কমান্ডার, উনার একটা ছবি করলাম আমি আর স্পর্শিয়া। সো ওই কাজটারও অনেকগুলো কাজ, মানে 2024 তো কেবল শুরু হলো, এতগুলো কাজ হয়ে গেল না, মানে বাট রিলিজ তো একটা হলো, এখন আস্তে আস্তে করে কখন কোনটা কবে রিলিজ করবে সেটা একটা ব্যাপার। আর অপারেশন জ্যাকপটের তো অনেক দিনের কাজ চলছে এবং এটা শেষ হতে হতে আমাদের মেয়ের শেষে অথবা এপ্রিলের শেষে অথবা মেয়ের প্রথম দিকে আমরা ফ্রান্সে যাব, ফ্রান্সে গিয়ে শুটিং শেষ করব, তারপরে গিয়ে আরো এডিট করতে করতে দ্যাট উইল টেক এই বছর গন। ওকে, এখন নীরব মানে আব্বাস। কেন আব্বাসকে ছাড়িয়ে মানে যাওয়ার মতো কোনো কাজ কি আদতে হয়েছে কিনা, কি মনে হয়? নীরবের কথা আসলেই বলে আব্বাস না, আমার কাছে মনে হয় যে এটা ক্যাসিনো হতে পারতো, কিন্তু ক্যাসিনোটা আসলে ওইরকম মানে আমরা সুযোগটা হয়নি। এটার প্রথম কারণ হচ্ছে মানে হুট করে ছবি রিলিজের ডিসিশন নেয়া, একদম ঈদের আমাদের মনে হয় যে 12-13 দিন আগে রিলিজের ডেট করা। ইভেন এমনও আছে যে আমরা একটা প্রপার ট্রেলার রিলিজ করা, গান রিলিজ করা হয় না, যে একটা রোমান্টিক গান বা একটা যে টিজিং সংটা, এরকম একটা প্ল্যানিং ছিল, সেটা সেভাবে করা হয়নি। আর মানে তখন তো আসলে প্রিয়তমার যে এত বেশি মানুষের মধ্যে এত বেশি আলোড়ন, এত ইয়ে করবে, সো আমার কাছে মনে হয় যে সেটা একটা ভালো কিছু হতে পারতো আরো। আচ্ছা, তোমার গল্প নির্ভর ছবির দিকে এবার আমরা দেখছি যে ঝুঁকটা বেশি, তুমি গল্প নির্ভর ছবিতে অভিনয় বেশি করছো, এবং যেটা হচ্ছে যে 2023-এর পর আমাদের যে সিনেমা একটা নতুন ধাপ তৈরি হয়েছে, যে সবাই গল্প নির্ভর সিনেমা পছন্দ করছে। তো সেই জায়গা থেকে কি তোমার কি মনে হয় যে সবাই কি বাংলা সিনেমা কি সামনের দিকে শুধুমাত্র গল্প নির্ভরই হবে, নাকি ওই যে হিরো হিরোইনের একটা কেমিস্ট্রি থাকতো, রোম্যান্স থাকতো, হ্যাঁ প্রিয়তমায় যেমন আমরা দেখেছি, তুমি নিজে বললে ওই একটা রোমান্টিক ব্যাপার, এই জিনিসটা হারিয়ে যাবে, কি মনে হয়? না, এখন যেটা হচ্ছে যে আমার জিনিসটা যদি আমি বলি যে প্রথম আমার কাজটাকে আমি গল্প নির্ভরের চেয়ে বড় কথা হচ্ছে আমি যেই গল্পটা বা যেই ছবিটার জন্য আমাকে বলা হয় সেটাতে আসলে নিজেকে চেঞ্জ করার জায়গাটা কতটুকু, যে আমি যেভাবে করে একবার আমি অডিয়েন্সের সামনে এসেছি ওইভাবে আসতে চাই না কখনোই, আমি ডিফারেন্ট করে আসতে চাই, ডিফারেন্ট লুকে আসতে চাই, যেন আমাকে মানুষ একদম অন্যভাবে দেখে। সো সেইটা হচ্ছে প্রথম চিন্তা করে ছবির ডিসিশনটা নেই। আর এখন তো সত্যিকার অর্থে
মানে পুরো বিশ্বের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, এখন ডিফারেন্ট ডিফারেন্ট গল্প দেখতে চায়। যেমন আমরা যদি পুষ্পা দেখি, আমরা যদি জওয়ান দেখি, পাঠান দেখি, বা আমরা এই যে অ্যানিমেল দেখলাম, বা আমরা ফাইটার দেখলাম, এই যে ছবিগুলো হচ্ছে। সো আবার আমরা প্রিয়তমা শাকিব ভাইকে যখন ডিফারেন্ট একটা লুকে দেখলো, হয় না, এই জিনিসগুলোই কিন্তু এখন মানুষ ডিফারেন্ট কিছু চায়। সো গতানুগতিক ছবির মধ্যে প্রেম, ভালোবাসা, ফাইট বা আমরা যেটা থাকে সেগুলো তো থাকবেই। এগুলো থেকেও বা এগুলো রেখেও কিভাবে চেঞ্জ করা যায়, এইটাই একটা মানে চ্যালেঞ্জ। এবং সময়ের সাথে সাথে চ্যালেঞ্জগুলো আরো বাড়ছে বোধহয়, কারণ সময় বদলেছে এবং মানুষ দেখা যাচ্ছে হলমুখী এখন খুব একটা হচ্ছে না। যদি এনিমেলের কথাই বলি, যে যখন আসলে হলে মুক্তি পেল তখন দেখেছে, বাট যখন নেটফ্লিক্সে ওইটা দিল তখন সবাই কিন্তু হলে যাওয়া বন্ধ করে দিল। এই যে অনলাইন প্ল্যাটফর্মে যে তোমরা কাজ করছো, ওটিটিতে স্পেশালি, সো তোমার কি মনে হয় এই প্ল্যাটফর্মে আসলে তুমি নিজেও কাজ করো, তো সামনের দিকে কি মানে মানুষ হলমুখী না হয়ে হল বিমুখ হয়ে কি ওটিটিতেই ঝুঁকবে কিনা? এটা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, আমরা কোভিডের যে সময়টা, সেটার সময়ই আসলে ওটিটির এত বেশি মানে কথাবার্তা সবকিছু শুরু হয়। বাট হয় না যে তখন কিন্তু কি ছিল যে আর কোনোদিন মানুষ হলে যাবে না, মানুষ হলে যাওয়ার স্কোপ থাকবে না, সব সিচুয়েশন থাকবে না। হ্যাঁ, সো এরপরেই কিন্তু আস্তে আস্তে যেই ছবিগুলো হলে রিলিজ পেয়ে বের হয়ে আসছে, এগুলো কিন্তু মানে ভয়ঙ্কর ভাবে মানে হিট। সো সেগুলো কিন্তু হলের জন্যই বানানো এবং হলেরই ছবি। আর যেই মানুষটা হলে ছবি দেখে, ওই মানুষটা কখনো সেটা মোবাইল বা অ্যাপ বা টিভিতে দেখে কখনো সে এনজয় করবে না। কারণ একটা ডিরেক্টরও যখন ছবিটা বানায়, সেই ডিরেক্টরও কিন্তু ভিউ ফাইন্ডারে বসে বসে সে চিন্তা করে যে আমি ছবিটা কিভাবে দেখাবো মানুষকে। আমি যখন একটা মোবাইল একটা জিনিস ছবি থাকবে, তখন আমার চারপাশে রুমে আলো টালো থাকবে, বা সেটা দিনের আলো হোক বা রাতের অ্যাম্বিয়েন্সটা হোক। কিন্তু যখন ডিরেক্টর ছবি বানাবে, ও চিন্তা করেই বানাবে যে আমার চারপাশে সবকিছু অন্ধকার, একটা প্রজেকশনের মাধ্যমে একটা শুধু ব্ল্যাক একটা জায়গায় মধ্যে প্রজেকশনে ছবিটা প্রজেক্ট হচ্ছে। সো তখন ডিরেকশনের প্ল্যানিংটাও আলাদা থাকবে, লাইটিং এর প্ল্যানিংটাও আলাদা থাকবে। সো সেটা আস্তে আস্তে করে চেঞ্জ হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে হলের মানুষ হলেই দেখবে ছবি। আচ্ছা, একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসি, সেটা হলো যে নায়ক নায়িকাদের ব্যক্তিগত যে জীবনটা, সেটা নিয়ে আলোচনা সমালোচনা হয়, কারণ তখন যখন হয় তখন তারা আসলে জনগণের সামনে, যদি বলি দর্শকদের সামনে, তারা নিজেরাই উন্মুখ করে দেয় বলে, সুযোগটা করে দেয় বলে আসলে আলোচনা সমালোচনার সুযোগ হয়। সেক্ষেত্রে তোমার লাইফটা অনেক ভিন্ন। তুমি কখনোই তোমার পারিবারিক জায়গা থেকে, কখনোই ব্যক্তিগত জায়গা থেকে এরকম সমালোচনার মুখে পড়নি, এরকম আমরা কিছু শুনিনি। এটা কিভাবে মেনটেন করো? না, আমার কাছে মনে হয় যে সমালোচনা করার মতো কিছু হয় নাই। মানে সবার লাইফে যে ঘটনা ঘটে, আমার লাইফেও সেই সেম ঘটনাই। মানে সেটা আমার বউয়ের সাথেও আমার ঝগড়া হয়, আমার বউয়ের সাথেও মানে ঝামেলা হয়, এবং সবার সাথেই হয়। কিন্তু সেটা আসলে আমার প্রফেশনাল জায়গাটা তো প্রফেশনাল, আমার যে সোশ্যাল মিডিয়া বা এটা আসলে আমি তো ইউজ করতেছি আমার মানে জাস্ট কমিউনিকেশন বা দর্শক, সোশ্যাল মিডিয়া যারা দেখছে আমাকে, এইটা তো আমার পার্সোনাল বিষয়টাকে এখানে দেখানোর কিছু নেই। সো আমার কাছে মনে হয় যে এটা এখানেই থাকে, এটা বলা বলি করে আসলে কোনো কিছু লাভ হয় না। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই। কোথায় দেখতে চাই 2024-এ নীরব নিজেকে? আসলে নিজের সাথে নিজের ফাইটটা করতে চাই, এবং নিজের সাথে নিজের যে এই যে তুমি যেটা বললে যে আব্বাসের মতো একটা চলচ্চিত্র বা একটা ক্যারেক্টার, মানে আমি ক্যারেক্টার নিয়েই কাজ করতে চাই, এবং ক্যারেক্টার ডিফারেন্ট করে বা একটা ক্যারেক্টার করতে চাই যেটা নিয়ে মানুষ বলবে যে হ্যাঁ ওই ক্যারেক্টারটা দেখে এবং ভালো লেগেছে, যেটা নীরবকে আসলে ডিফাইন করে। হ্যাঁ, সো আমি ওরকম কাজ করতে চাই যেটা মানে রিমার্কেবল বা রিমাইন্ড করার মতো একটা ক্যারেক্টার। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স अगेन ফর বিং উইথ আস, এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। অলওয়েজ দৌড়ের উপর থাকো, এরকম দৌড়ের উপরই থাকো, এই দোয়াটাই করি তোমার জন্য। ভালোবাসা হলো। বিজয় টিভি দর্শকদের কিছু বলার আছে কিনা? বিজয় টিভি দর্শককে অবশ্যই অনেক কিছু বলার আছে, বাট হলে গিয়ে যারা এখনো ছবি দেখেননি, ছায়াবৃক্ষ দেখেননি, তাদেরকে বলবো হলে গিয়ে ছবি দেখুন। এবং আমরা অনেক কষ্ট করে শুটিং করি, অনেক কষ্ট করে, সেটা বৃষ্টিতে ভিজে হোক, সেটা রোদে পুড়ে হোক, সেই কষ্ট কোনো কষ্টই না যখন আমরা দেখি হলে গিয়ে আপনারা ছবি দেখছেন। এবং সবসময় বাংলাদেশের বাংলা চলচ্চিত্রের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে ভালোবাসবেন। আমরা আরো অনেক বেশি ইন্সপায়ার হয়ে ভালো ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ। অলরাইট দর্শক, আজকের মতো এখানেই সাইন আউট করছি তারকালে আজকের আয়োজন থেকে। তবে কথা দিচ্ছি নিশ্চয়ই আগামী সপ্তাহে আপনাদের পছন্দের এবং ভালোবাসার কোনো না কোনো সেলিব্রিটি গেস্টকে নিয়ে তারকালয়ে হাজির হয়ে যাবো। সে পর্যন্ত সবসময় যেটা বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন বিজয় টিভির সাথে। শুভরাত্রি।